আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একদিনে আবারও ৪২ মৃত্যু, আক্রান্ত ৬৮,০০০ ছাড়ালো ঢাকায় চীনের বিশেষজ্ঞ দল। সংক্রমণ এড়াতে জোনভিত্তিক লকডাউনের পরামর্শ প্রধানমন্ত্রীর। তথ্য প্রযুক্তি আইন চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। হজ নিয়ে সৌদি আরবের চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ জুন, চাইলে ফেরত নেওয়া যাবে টাকা। ৪ রুটে হচ্ছে মানব পাচার, লিবিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় আরও ৯ জন গ্রেফতার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১শে সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরা সাবেনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশে করোনায় টানা দ্বিতীয় দিনের মতো মারা গেল ৪২ জন। প্রায় ১৩,০০০ নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত হয়েছে ২,৭৩৫ জন। আক্রান্তের সংখ্যা ৬৮,০০০ ছাড়িয়েছে। মোট মৃত্যু ৯০০ ছাড়ালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আকবর হোসেন সুমনের রিপোর্ট। করোনা সংক্রমণের ৯৩তম দিনে মৃত্যুর সংখ্যা ৪২। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আক্রান্তের বিপরীতে মৃত্যুর হার ১.৩৬%। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর গবেষণা অনুযায়ী দেশের কোভিড-১৯ আক্রান্তের মধ্যে ৭১% পুরুষ এবং ২৯% নারী। পুরুষের মৃত্যুর হার ৭৭% এবং নারীর ক্ষেত্রে ২৩%। যা নমুনা পরীক্ষা হয়েছে ২৪ ঘন্টায়, তাতে শনাক্ত হয়েছে ২,৭৩৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৬৮,৫০৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন, এ পর্যন্ত ৯৩০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। এদিকে দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ১৪ দিনের সফরে আসছে চীনা প্রতিনিধি দল। দলটি বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা ও মত বিনিময় করবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই দলটি ১৪ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামরিক, বেসামরিক কোভিড হাসপাতাল সমূহ, কোয়ারেন্টাইন সেন্টার এবং ল্যাবরেটরি সমূহ পরিদর্শন করবেন এবং সেখানে ব্যবস্থাপনা বিষয় সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে অভিজ্ঞতা ও মত বিনিময় করবেন। বুলেটিনে স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়মিত পরামর্শে মাস্ক ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। এবং সেখানে আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতা করতে চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। আগামী ২২ জুন পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সে সময় তিনি জানান, বিশ্বের সব দেশকে সম্মিলিতভাবে করোনা মহামারীকে মোকাবেলা করতে হবে। করোনা পরবর্তী অর্থনৈতিক সমস্যা মোকাবেলাও বিভিন্ন দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব বজায় রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংক্রমণ এড়াতে জোন বিভাজনকে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের নির্ধারিত আলোচনার বাইরে এ নিয়ে নানা পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যেসব এলাকায় করোনার অধিক সংক্রমণ, সেসব এলাকা করোনা মুক্ত করতে রেড জোন ঘোষণার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি এপিডেমিক অ্যাক্ট বাস্তবায়নেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের সব আদালতে বিচার কার্য অব্যাহত রাখতে তথ্য প্রযুক্তি ব্যবহার আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। তো মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা যেটা আইটি ব্যবহার করে যেভাবে জোনিং করার চিন্তা ভাবনা করতে সারা পৃথিবীতেই করা হচ্ছে, এটাতে সুবিধা হবে এবং সেক্ষেত্রে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি তারা বসেই যদি মনে করে যে কোনো জায়গাটাকে রেড জোন ডিক্লেয়ার করাটা সবার জন্যই ভালো, কারণ তারা সবাই তখন সতর্ক হতে পারবে এবং কোনো এলাকাতে যদি একটু অধিক যদি কোনো সংক্রমণ থাকে তাহলে সেক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি কোনো নিয়ন্ত্রণে নেওয়া যায় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ঢাকা উত্তর সিটির পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার রাত ১২টার পর থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হবে। কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার দিন শেষে রাত্র 12:01 থেকে আমরা ঢাকা পূর্ব রাজাবাজার যে জায়গাটা আছে সেটিকে আমরা লকডাউন করে দিচ্ছি। আমি অনুরোধ করব যে জনগণকে যে আসুন আমাদেরকে সহায়তা করুন, আপনাদের সহায়তাতে কিন্তু আমরা করোনা ভাইরাস যেটা আছে কোভিড-19 আমরা দূর করতে পারবো। করোনা চিকিৎসায় সারা দেশে আইসিইউর সেন্ট্রাল মনিটরিং আছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কোভিড-19 রোগীদের জন্য কতটি আইসিইউ ও শয্যা আছে তা 72 ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ শুনানিতে উষ্মা প্রকাশ করেন। পরে এই আদেশ দেন হাইকোর্ট। এর আগে করোনাকালীন সময়ের জন্য দেশের সব বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো সরকারের তত্ত্বাবধানে অধিগ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। একই সঙ্গে রিটে আইসিইউ বেডগুলো পর্যালোচনায় রাখতে অনলাইনের মাধ্যমে সেন্ট্রাল বেড ব্যুরো চালুরও নির্দেশনা চাওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের পক্ষে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান রিটটি দায়ের করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসক সহ 6 জনকে রিটে বিবাদী করা হয়। এ বছরের হজ পালনের বিষয়ে 15 জুনের মধ্যে সৌদি আরবের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। একই সাথে বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানান তিনি। কোনো কারণে এবার হজ করতে না পারলে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা পরবর্তী বছর হজে যেতে পারবেন বলেও জানান মন্ত্রী। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা দুর্যোগে এবার হজ হবে কিনা তা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে সৌদি সরকার। দেশটিতে লকডাউন শিথিল করা হলেও হজের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসেনি। তাই বিশ্বের সব দেশের হজ করতে ইচ্ছুকরা অপেক্ষায় আছেন সৌদি সরকারের সিদ্ধান্তের। তবে বাংলাদেশের পক্ষ থেকে হজের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বলেন, সৌদি সরকার ঘোষণা দিলে পবিত্র হজ পালনের জন্য মুসল্লিদের পাঠানো হবে। সৌদি আরবও চেষ্টা করতেছে, তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে এই মাসের 15 তারিখের মধ্যে পজিটিভ একটা সিদ্ধান্ত আসবে। তাহলে আমরা ইনশাআল্লাহ যারা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন নিশ্চয়ই তারা হজে যেতে পারবেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজ পালনে নিবন্ধন করেছেন প্রায় 66,000। এবার যেতে না পারলে আগামী বছর তারা অগ্রাধিকার পাবেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। যদি এই করোনা ভাইরাসের কারণে আপনারা হজে যেতে ব্যর্থ হন, আপনারা টাকা চাইলে টাকা ফেরত পাবেন এবং এখানে আপনারা যদি হজে যেতে চান পরবর্তী বছর ইনশাআল্লাহ আপনাদের সেই সুযোগ প্রদান করা হবে। এজেন্সির মাধ্যমে যারা টাকা জমা দিয়েছেন তাদের টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রাকৃতিক দুর্যোগ মহামারীর কারণে এর আগেও হজ বেশ কয়েকবার বাতিল হয়েছিল। সবশেষ 1798 সালে হজ হয়নি। চাঁদ দেখা সাপেক্ষে 30 জুলাই এবার হজ হওয়ার কথা। সে অনুযায়ী হজ ফ্লাইট শুরু হতে পারে 23 জুন থেকে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। 4টি রুটে লিবিয়ায় মানব পাচার হচ্ছে। পাচারকারীরা বাংলাদেশ ও লিবিয়ায় সমানভাবে তৎপর, বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 26 বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 9 জনকে আটক করার পর এ তথ্য জানানো হয়। এ নিয়ে এ ঘটনায় 20 জন গ্রেফতার হলো। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে মানব পাচার চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হওয়ারা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়ায় ক্যাম্পের মালিক। আমরা যে গ্রুপগুলোকে আইডেন্টিফাই করেছি সেগুলোর গভীরে গিয়ে তাদের টোটাল রুটটাকে আমরা উদ্ঘাটন করেছি। তাদের কর্মকাণ্ড, দেশ বিদেশে যোগাযোগ, সদস্য সংখ্যা নিয়েও নানা তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা এটার সঙ্গে ইনভলভ, যারা ইতিমধ্যে লিবিয়াতে আছে এবং লিবিয়াতে থেকে যারা এই অর্থের এই ট্রানজ্যাকশনগুলো করে তাদেরকে ধরার জন্য আইনি প্রক্রিয়ায় আমাদের চেষ্টা অব্যাহত আছে। অপর এক অভিযানে লিবিয়ায় মানব পাচার চক্রের আরও 3 সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি। 28 মে লিবিয়ার মিজদাতে 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোটালীপাড়ায় নিখিল হত্যা মামলায় এএসআই শামীম ও সোর্স রেজাউল জেল হাজতে।
আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। করোনা মহামারীর এই পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই না করতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় তিনি মানবিক দিক বিবেচনা করে বিষয়টি সমন্বয়ের পরামর্শ দিয়েছেন। পরকালে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটি হবে এ সময়ে মরার উপর খাড়ার গায়ের মতো। আমি বিজেএমই সহ সংশ্লিষ্টদের বিষয়টিকে মানবিক দিক বিবেচনা নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি। করোনাকালীন সংকটে কোনো গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত কিংবা বেতন না আটকানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে ঢাকার সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক শেষে মালিকদের এই আহ্বান জানান তিনি। এই পরিস্থিতিতে আমি বিভিন্ন পত্রপত্রিকার মালিক, সম্পাদক এবং ইলেকট্রনিক মিডিয়ার মালিক, সিইও সহ সবাইকে অনুরোধ জানাই, এই বিশেষ পরিস্থিতিতে মানুষ অত্যন্ত অসহায়। যারা কাজ করছে, যারা চাকরিজীবী, তারা অসহায়। সুতরাং এই পরিস্থিতিতে আমি আগেও বলেছি, আজকে আবার পুনরুল্লেখ করব, কাউকে যেন চাকরি করা না হয়। আমাদের বিশেষ আয়োজন বাজেট। দু 2020-21 অর্থ বছরের জন্য 13,96,600 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি। এতে রাজস্ব আদায়ের প্রস্তাব করা হয় 12,61,600 কোটি টাকা। করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্য ও সুরক্ষা নামে নতুন বিভাগ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এছাড়া বড় খেলাপিদের সব ঋণ পরিশোধের সর্বোচ্চ 5 বছর সময় দেওয়ার পরামর্শ দিয়েছে অর্থনীতি সমিতি। তহিদুর রহমানের রিপোর্ট। আসছে বাজেটকে সামনে রেখে অর্থনীতি সমিতি অনলাইন প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করে বিকল্প বাজেট প্রস্তাবনা। এতে সমিতির সভাপতি সামগ্রিক অর্থনীতির চিত্র তুলে ধরেন। বলেন, করোনার প্রভাবে শ্রেণী কাঠামোতে পরিবর্তন ঘটেছে। ধনী থেকে মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থেকে দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে অনেক মানুষ। 4,58,000 কোটি টাকার যে জিডিপিটা হওয়ার কথা ছিল 66 দিনে, সেখানে 3 লক্ষ কোটি টাকার সমপরিমাণ হয়নি। জিডিপি ক্ষতির নিরিখে বাংলাদেশের এখনকার অর্থনীতিকে বলা যেতে পারে 35% অর্থনীতি। স্বাস্থ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে প্রয়োজন যথাযথ বরাদ্দ এবং অর্থের সঠিক ব্যবহার। তাই বাজেটে বৈষম্যমুক্ত সমাজ গড়তে প্রয়োজনীয় নির্দেশনার তাগিদ দেওয়া হয় প্রস্তাবনায়। যে বাজেট প্রস্তাব করেছি সেটা হচ্ছে কোভিড-19 এই মহামারীর ইম্প্যাক্ট বা অভিঘাত মোকাবেলার এবং একই সাথে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের প্রায় 14 লাখ কোটির প্রস্তাবিত বাজেটের অর্থায়নে রাজস্ব আহরণের পাশাপাশি বন্ড সহ সঞ্চয়পত্রের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আয় বৃদ্ধির নতুন 21টি খাতের কথাও তুলে ধরা হয়। 13,96,600 কোটি টাকা ব্যয় করতে এই রাজস্ব আয় হবে 12,61,600 কোটি টাকা। বাজেট বরাদ্দের প্রায় 91% যোগান দেবে সরকারের রাজস্ব আয়। আমরা ব্যাংকের ঋণ নেব না, আমাদের বাজেটে নাই। বৈদেশিক কোনো ঋণ আমরা নিব না, আমাদের বাজেটে নাই। অর্থনীতি সমিতির বিকল্প বাজেট থেকে খেলাপি ঋণ কমানোর তাগিদও আসে। আমরা সুদ আসল সহ বৈদেশিক ঋণ থেকে মুক্ত হবার পক্ষে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাঞ্চল্যকর নিখিল হত্যা মামলায় এএসআই শামীম হাসান ও পুলিশের সোর্স রেজাউলকে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার রাতে নিহতের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় হত্যা মামলা করেন। ওই দিন রাতেই তাদের গ্রেফতার করা হয়। 2 জুন তাস খেলতে গিয়ে পুলিশের ধাওয়ায় ধরা পড়ে নিখিল। এএসআই শামীম হাসান হাঁটু দিয়ে মেরুদণ্ডে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মশক নিয়ন্ত্রণ অভিযানের তৃতীয় দিনে 175টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় 54,000 টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে দক্ষিণ সিটিতে চলছে মশক নিয়ন্ত্রণ অভিযান। সকাল বিকেল 4 ঘন্টা করে লার্ভিসাইডিং এবং ফগার মেশিন ব্যবহার করে মশা নিয়ন্ত্রণে আনার কাজ করছেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট।
ডেঙ্গু রুখতে মাঠে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আগের নিয়ম পরিবর্তন করে 2 বেলায় বাড়তি সময় দিয়ে মশক নিধনে ওষুধ ছেটানো হচ্ছে অলিগলি আর জমে থাকা পানিতে। মহাখালী এলাকায় অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। 1000-এরও বেশি বাড়ি ও স্থাপনায় অভিযান চালায় তারা। এ সময় নির্মাণাধীন বেশ কয়েকটি ভবনে মেলে মশার লার্ভা। অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাদের। এই যে ভবনটি দেখা যাচ্ছে মহাখালীতে, এই ভবনটিতে আমরা এর আগেও আসছিলাম। আমরা তাদেরকে সচেতন করে যাই যেন নেক্সটে আর আমরা এরকম এডিস মশার লার্ভা পাইনি। তো আজকে তো স্পষ্টতই দেখা যাচ্ছে যে এখানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ভুল স্বীকার করতে নারাজ দণ্ডিতরা। কয়েকবার সতর্ক করার পরেও টনক নড়েনি এসব ভবন ঠিকাদার এবং মালিক পক্ষের। এটা ভুলে রয়ে গেছে এখানে, তো যে এখানে ছিল ভুলে বাউন্ডারির পাশে। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় মশক নিয়ন্ত্রণে অভিযান চালায় এই এলাকার কাউন্সিলর। সিটি কর্পোরেশন কর্মীরা যদি কাজ করে আর আমাদের কাউন্সিলররা যারা একটু যদি সচেতন থাকে, সাধারণ মানুষ যদি সচেতন থাকে, তাহলে আমার মনে হয় না যে মশার এই প্রবলেমটা আর থাকবে। অভিযান অব্যাহত থাকলে এডিস মশার বিস্তার রোধ করে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও জানায় তারা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষ এখন আত্মনির্ভরশীল। আর এই অগ্রগতির চালিকা শক্তি কৃষি ও প্রাণী সম্পদ খাতের বিকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চরের মানুষের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নিউজিল্যান্ডের শেষ কোভিড-19 রোগীটিও সুস্থ। লকডাউন কাটিয়ে কাজে ফিরছে অনেকে। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। একদিনে আবারও 42 মৃত্যু। আক্রান্ত 68,000 ছাড়ালো ঢাকায় চীনের বিশেষজ্ঞ দল। সংক্রমণ এড়াতে জোনভিত্তিক লকডাউনের পরামর্শ প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তি আইন চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। হজ নিয়ে সৌদি আরবের চূড়ান্ত সিদ্ধান্ত 15 জন, চাইলে ফেরত নেওয়া যাবে টাকা। 4 রুটে হচ্ছে মানব পাচার। লিবিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় আরও 9 জন গ্রেফতার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।